সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। দর্শক, আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন কবি, কথা সাহিত্যিক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। দর্শক, এছাড়াও রয়েছেন আরেকজন অতিথি, ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিদ সিদ্দিকী। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা, সর্বশেষ বাশার আল আসাদ সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 19 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা, জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের স্থবিরতা। 2013 ছাত্র রাজনীতিতে পেশিশক্তির ব্যবহার সীমা ছাড়িয়ে গেছে। 2014 বিচার হয় না বলেই সংখ্যালঘুর উপর হামলা বন্ধ হয় না, ব্যাংক হাতিয়ে নিচ্ছে গ্রাহকের টাকা। 2015 সাবের 3টি হল ছিল ছাত্রলীগের অস্ত্রাগার, 1 ও 2 টাকার নোট থাকবে না, অর্থমন্ত্রী। 2016 পৌর নির্বাচনে ভোট গ্রহণ বিশ্বাসযোগ্য ছিল না, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আদালতে ফার্মার্স ব্যাংক। 2017 মাধ্যমিকের বইয়েও বিভ্রান্তি। 2018 প্রজন্ম লীগের সাইনবোর্ড ঝুলিয়ে প্রবাসীর জায়গা দখল, বছরে ইয়াবা 6,000 কোটি টাকা, মাদক ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে 111 কোটি টাকা। 2019 ভোটের অধিকার হাইজ্যাক করে কেউ পার পাবে না, ডক্টর কামাল। রিজার্ভ সিট ফর ওমেন ইন জাতীয় সংসদ 1433 সিক আওয়ামী লীগ নমিনেশন ফর 43 সিটস। 2020 আমেরিকার তুলনায় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কম, পররাষ্ট্রমন্ত্রী। 2021 ধানের শীষের ভোটারদের এখন মার দেওয়ার সময়। লন্ডারিং অফ টাকা 2000 crore, ফরিদপুর ব্রাদার্স অ্যাসোসিয়েশন আনোয়ার গেট বেইলস। 2023 1000 ইলিগাল মানি চেঞ্জার্স ইন সিটি, সিআইডি। 2024 টিআইবি বিএনপির দালাল। মাহবুব মোর্শেদের কাছ থেকে শুনতে চাই। শুরুতেই জানতে চাইব ছাত্র রাজনীতি নিয়ে আমাদের বেশ কয়েকটি সংবাদ শিরোনাম দেখলাম। সেখানে একটি সংবাদ শিরোনামে দেখলাম ছাত্র রাজনীতিতে পেশি শক্তি সীমা ছাড়িয়ে গেছে। সীমা ছাড়িয়ে যাওয়ার মোটিভ কি আসলে? সরকার কেন তাদের বেপরোয়া করে ফেলে? সরকারের ক্ষেত্রে যে আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা ছিল, যে ফ্যাসিস্ট এবং কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু তাদেরকে নানান রকমের অস্ত্রধারী বাহিনীর উপর নির্ভর করতে হয়েছে। আমরা দেখেছি পুলিশ তাদের স্বার্থে ব্যবহৃত হয়েছে, পুলিশকে দিয়ে তারা গুম, খুন, জেল, জুলুম সহ হেন কোনো অপরাধ নাই যা করায়নি, যেগুলো হলো নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করেছে, রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ করেছে, ছাত্রছাত্রীদের অধিকার ক্ষুণ্ণ করেছে। এখন আমরা বাংলাদেশে যেটা দেখতে পাই যে এরকম ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সবার আগে সোচ্চার হয়ে ওঠে ছাত্ররা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা, ছাত্রছাত্রীরা। এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানেও আপনি দেখেছেন যে ছাত্রছাত্রীদের নেতৃত্বেই কিন্তু এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। কোটা সংস্কারের সেই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই আওয়ামী লীগের যে শাসন, সেই শাসন ব্যবস্থায় তারা সবসময়ই চেয়েছে এই ছাত্র সংগঠন, ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের স্বাভাবিক মুভমেন্ট এবং তাদের দাবি দাওয়াকে হলো চাপিয়ে রাখতে। এবং এ কাজের জন্যই তারা বিশ্ববিদ্যালয় মিনি ক্যান্টনমেন্ট তৈরি করেছিল। তারা ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, ছাত্রলীগকে একটা নির্যাতক বাহিনীতে পরিণত করেছিল। ছাত্রলীগ হলো ভিন্ন মতাবলম্বী সকল ছাত্রের উপর নিপীড়ন চালাতো, র্যাগ চালাতো এবং তারা গণরুমের ব্যবস্থা করে নতুন যারা ছাত্র আসতো তাদেরকে দীক্ষিত করত, তাদেরকে নিপীড়ন নির্যাতনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেত।
এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে তরুণ ছাত্র সমাজ, তরুণদের মধ্যে তারা এই একটা শিক্ষা চারিয়ে দিতে সক্ষম হয়েছিল যে প্রতিবাদ করলেই তোমরা আর টিকতে পারবে না, ফলে তোমরা আমাদের দলে আসো এবং আমাদের দলে এসে আমাদের সঙ্গে স্লোগান তোলো, তাতে তোমরা ভালো থাকবে। সেক্ষেত্রে এই যে শিক্ষার্থী যারা আগামীর প্রজন্ম, যাদের উপরে ভর করে বাংলাদেশ এগিয়ে চলবে, এই শিক্ষার্থীদেরকে কেন শেখ হাসিনা টার্গেট করে তাদের হাতে অস্ত্র তুলে দিল, বা আপনার বক্তব্য অনুযায়ী যে ক্যাম্পাসগুলোকে মিনি ক্যান্টনমেন্ট করেছিল, এটির উদ্দেশ্য কি অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা? বুয়েটে আবরার হত্যাকাণ্ড ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড ঘটেছে, যেটা আবু বকরের হত্যাকাণ্ড ঘটেছে, এরকম বেশ কিছু হত্যা, আহত হওয়ার ঘটনা, এরকম নানান কিছু হয়েছে। এবং আপনি দেখেছেন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে উঠল, তখন কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগকেই তারা কিন্তু ব্যবহার করেছে। ছাত্রলীগ হেলমেট পরে, সেই হকি স্টিক নিয়ে, লাঠি নিয়ে, তারা কিন্তু হাতুড়ি নিয়ে নেমে পড়েছে। এবং আপনি দেখেছেন কি যে তারা সেই সুবিধা পেয়েছে। যখন আপনি একটা রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে এই নিপীড়নটা চালাবেন, তখন কিন্তু তারা নানান রকমের প্রশ্নের মুখে পড়বে, আন্তর্জাতিক নানান নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। কিন্তু ছাত্রলীগের মতো বাহিনী যখন ব্যবহার করা হয়, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই। এমনকি র‍্যাবের নিষেধাজ্ঞার পরপরই ছাত্রলীগ আসলে বেপরা হয়েছে, তাদেরকে বেশি কাজে লাগানো হয়েছে। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, তখন সেটার প্রতিরোধ করার জন্য, সেটাকে দমিয়ে রাখার জন্য ছাত্রদের ব্যবহার করা হয়েছে। তেমনি নিরাপদ সড়ক আন্দোলন, যে স্কুলের বাচ্চারা যে আন্দোলন করেছিল, সেই শিশুদের সেই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগকে মাঠে নামানো হয়েছিল এবং তারা নির্মমভাবে সেই বাচ্চাদের নিপীড়ন করেছে, মারধর করেছে এবং তাদেরকে রাস্তা থেকে হটিয়ে। যেই সব ছাত্রলীগের ছেলেরা ব্যবহৃত হয়েছে, তারা কি বুঝে শুনে হয়েছে, না তাদেরকে হিপনোটাইজ করে দেয়া হয়েছে? তাদের নানান রকমের সুযোগ সুবিধার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। তারা একদিকে যেমন ক্ষমতার স্বাদ পেয়েছে, একদিকে তারা অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং ক্যাম্পাসে একটা রাজত্ব তৈরি করেছে। এবং আমরা দেখতাম কি যে এরকম তারা একটা বাহিনীর মতো করে ঘুরতো। এবং এর ফল হিসেবে আমরা যখন দেখলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন কিন্তু তাদের মূল ফাইটটা করতে হয়েছে ছাত্রলীগের সঙ্গে। এবং হলগুলো যখন ভ্যাকেন্ট করে দিল সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তখন কিন্তু ছাত্রলীগ ফাইট করতে এসেছিল এবং তাদেরকে সম্মিলিতভাবে সাধারণ ছাত্ররা প্রতিরোধ করেছে। এবং এই যে আন্দোলনের বিজয়, এই গণ অভ্যুত্থানের বিজয়ের পর প্রথম যে দাবি উঠেছিল, সেটা হলো যে ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে। কারণ তারা এই যে একটা প্রশিক্ষিত বাহিনীর মতো, একটা অপুলিশি একটা বাহিনীর মতো করে তারা কিন্তু এই নির্যাতন নিপীড়নে একটা প্রধান ভূমিকা পালন করেছে। এবং এই ভূমিকার কারণেই কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়েছে। অভিভাবকরা, সাধারণ মানুষ, শিক্ষক, শ্রমিক, কৃষক সবাই মাঠে নেমে এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে যে এই নিপীড়নকে তারা সহ্য করবে না। সেটি যেমনি সঠিক, তেমনি এটিও তো সঠিক যে এই ছাত্রলীগের যারা গুন্ডাপানা করেছে বা যারা সন্ত্রাসীপনা করেছে, যাদের হাতে শেখ হাসিনা অস্ত্র তুলে দিয়েছিল, তাদেরও তো অভিভাবক ছিল। সেই অভিভাবকরা কি আসলে এটি কখনো ভেবে দেখেনি, না তাদেরকেও জিম্মি করা হয়েছিল? বিশ্ববিদ্যালয়ে একজন যখন পড়তে আসে, একজন ছাত্র বা ছাত্রী, তারা কিন্তু খানিকটা পরিবারের যে গ্রিপ, পরিবারের যে নিয়ন্ত্রণ, সেটার বাইরে বের হয়ে আসে। খানিকটা স্বাধীন জীবনযাপন তারা করে, কিন্তু বন্ধু বান্ধব, হলের জীবন এবং তারা যে ক্যাম্পাসের যে মুক্ত পরিবেশ, সেখানে তারা একটা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের একটা পর্যায়ে চলে আসে, সুযোগ পায় তারা। এরকম একটা পর্যায়ে কিন্তু বাবা মা গ্রাম থেকে বা ঢাকার বাইরে থেকে, এমনকি ঢাকায়ও যদি থাকে, একটা উঠতি বয়সী তরুণ যে সন্তান, তার দিকে কিন্তু তাকে কিন্তু চোখে চোখে রাখা সম্ভব হয় না। ফলে এই সময়টা কিন্তু একজন ছাত্রের জন্য, একজন ছাত্রীর জন্য সম্ভাবনার সময়, তেমনি ডিরেইলড হওয়ারও সময়। কেউ ছাত্রলীগ করেছে, তারা অধপথে গেছে এবং অধপথে গিয়ে তারা কিন্তু দুর্নাম কামিয়েছে। আবার কেউ হলো এই প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে এবং তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারা সম্মানিত হয়েছে। আজকে আমাদের হিরো তারা, আমাদের নায়ক তারা, আমাদের মুক্তির সেনানী তারা। আমরা কিন্তু এই দুই পক্ষকে দেখছি এবং শেষ পর্যন্ত এই বাংলাদেশ যে 15.5 বছর যে ফ্যাসিস্ট শাসন, সেখান থেকে কিন্তু ছাত্রদের নেতৃত্বে, ছাত্র জনতার অংশগ্রহণে সেই ফ্যাসিবাদ মুক্ত। মানে এখানে এক কথায় বলতে গেলে আসলে একটি প্রজন্ম বা দুইটি প্রজন্মকে তুরুপের টাস হিসেবে ব্যবহার করেছে শেখ হাসিনা তার ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য।
জি, মাহবুব মোর্শেদ, আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকের কাছ থেকে শুনে আসি। সংবাদের শিরোনামে আমরা দেখলাম যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছিলেন আমেরিকার তুলনায় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কম। এর মানে কি? এর মধ্য দিয়ে বাংলাদেশের এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা তিনি করেছেন কিনা? এই ধরনের বক্তব্য হচ্ছে জনগণের সাথে প্রতারণার শামিল। কারণ এই বিগত ফ্যাসিস্ট সরকারের মূল উদ্দেশ্য ছিল সকল অসৎ তথ্যগুলোকে বিকৃত করে জনগণের সামনে উপস্থাপন করা। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট অনুযায়ী শুধু 2018 সালে 465 জনকে বিচার বহির্ভূতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং আমরা দেখেছি যে আমেরিকান গভর্নমেন্ট পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর তারা স্যাংশন দেয়, স্যাংশন ইম্পোজ করে। এবং আমেরিকা যে দেশ হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ, এরকম একটি দেশ যখন একটি এলিট ফোর্সের উপরে স্যাংশন দেয়, তখন এটি বুঝে নিতে হবে যে কী ধরনের বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই দেশে হয়েছে। এই গুম, নির্যাতন, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলোর জন্য সরাসরিভাবে দায়ী যিনি ছিলেন সেটি হচ্ছেন এই ফ্যাসিস্ট যে সরকার, সেই সরকারের প্রধান শেখ হাসিনা। আজকে তার সরাসরি নির্দেশনায় এগুলো আমরা গুম কমিশনের যে প্রধান সাবেক বিচারপতি মইনুল ইসলাম স্যার, উনি বলেছেন যে এই গুম, এই হত্যাকাণ্ডগুলো নির্দেশনা যিনি দিয়েছেন সেটি হচ্ছে সাবেক সরকারের যিনি প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এবং আমরা দেখেছি যে এই গুমগুলো যেগুলো হয়েছে, এই গুমের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি দেখবেন যে শুধুমাত্র তাদের দলীয় বিশ্বাসের কারণে গুম করে, তাদের বাসা থেকে, তাদের কর্মস্থল থেকে গুম করে তাদেরকে নেওয়া হয়েছে। একটি কথা বলতে হয়, দেখেন যে আইনের শাসন যদি কোনো দেশে না থাকে তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবেই। কারণ আমাদের সংবিধানের 35 অনুচ্ছেদে বলা আছে যে কোনো ব্যক্তি যদি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ থাকে, তাকে অবশ্যই আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে তাকে যে সাজা, আইনের যে প্রদত্ত শাস্তি, সেই শাস্তি দেওয়া যেতে পারে। ক্রসফায়ারের নামে রাতের আধারে হত্যা করা হয়েছে, এগুলো বিচার আমার মনে হয় যে হওয়া উচিত। এবং আমি আশা করব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এগুলো যথাযথভাবে তদন্ত করবে। প্রত্যেকটি গুম, প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যদি যথাযথ তদন্ত না হয় তাহলে কিন্তু এগুলোর ভবিষ্যতে আমাদেরকে এগুলোর জন্য জবাব দিতে হবে। কিন্তু ব্যারিস্টার সঞ্জিত, আমরা দেখেছি আমাদের তদন্ত রিপোর্ট নিয়ে আমাদের অভিজ্ঞতা তো সুখকর না, নিশ্চয়ই আপনিও তো দেখেছেন। আমাদের তদন্ত কমিশন হয়, তদন্ত কমিটি হয়, কিন্তু কোনো তদন্তের প্রতিবেদনই আলোর মুখ দেখে না। আপনি কি আশাবাদী যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, প্রফেসর ইউনূস সরকার, এই সরকার তদন্ত করে এগুলো আলোর মুখ দেখাতে পারবেন? যদি সঠিক তদন্ত না হয় তাহলে ভবিষ্যতে এই যে ঘটনাগুলো রয়েছে এগুলো কিন্তু পুনরাবৃত্তি হবে। এগুলো যদি আপনি বন্ধ করতে চান তাহলে যারা এই বিগত 16 বছরে যারা জড়িত ছিল তাদেরকে এই প্রত্যেকটি গুম, প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। জনাব ইলিয়াস আলী একটি হোটেল থেকে বের হয়ে উনি তার কর্মস্থলে যাচ্ছিলেন, সেখান থেকে তাকে গুম করে সাদা পোশাকে পুলিশ বাহিনীর পরিচয় দিয়ে তাকে গুম করে হত্যা করা হলো। এবং আমরা সাম্প্রতিক সময় একটি রিপোর্টে আসলো মেঘনা নদীতে তাকে তার লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের লাশ, ইভেন আমরা যদি নারায়ণগঞ্জের যে সেভেন মার্ডার কেস যদি দেখি, সেখানেও দেখবেন যে এই এলিট ফোর্স যারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যাদের কাজ ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, তারা কিভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে এবং তারা তো দায় স্বীকার করে সাম্প্রতিক আমরা ক্ষমা চাইতেও দেখেছি। বক্তব্য দিয়েছেন র্যাবের মহাপরিচালক, র্যাবের অনেক দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আইজিপির বিরুদ্ধেও এফআইআর হয়েছে। কিন্তু এই তদন্তগুলো দ্রুত শেষ করতে হবে এবং যারা এর সাথে প্রকৃতভাবে জড়িত, সিসি ক্যামেরা আছে, ভিডিও ফুটেজ আছে, তাদেরকে কিন্তু এখানে কিন্তু ব্যারিস্টার সঞ্জিত, এখানে কিন্তু একটি অসঙ্গতি আছে। ধরেন পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত পুলিশকে দিয়েই যদি করান, সেক্ষেত্রে কি কোনো গ্যাপ থেকে যায় কিনা বা এখানে পার পাবার কোনো সুযোগ থাকে কিনা? সাম্প্রতিক আমরা দেখেছি কিন্তু একজন পুলিশের এডিসি সঞ্জিদা নাম, তিনি কিন্তু আওয়ামী লীগের 3 জনকে হত্যা মামলায় অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার জন্য সুপারিশও করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান, উনি মালবাহী হেলিকপ্টারে করে পলায়ন হলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। আপনার বক্তব্য থেকেই সেটির প্রমাণ।
এখন যেটা হচ্ছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতে তদন্তের জন্য, একটি ফৌজদারি মামলা তদন্তের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এটি পুলিশ হতে পারে, পিবিআই হতে পারে, সিআইডি হতে পারে। কিছু কিছু ভিন্ন আইন, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে ট্রাইব্যুনালের এখতিয়ার রয়েছে পুলিশ ব্যতীত অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করার। কিন্তু সাধারণ যে ফৌজদারি যে অপরাধগুলো, বিশেষ করে যে অপরাধগুলো হয়েছে, এগুলোতে একটি হত্যার শামিল প্রত্যেকটি, এই মামলাগুলো বিচারের জন্য আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এটা পুলিশকেই করতে হয়, বা পুলিশ সহ তাদের যে অন্যান্য সংস্থা রয়েছে, Agencies আছে। পিবিআই বা সিআইডি, তাদেরকেই করতে হবে। তবু আমি বিশ্বাস রাখতে চাই যে যার পুলিশ নিরপেক্ষভাবে এগুলো তদন্ত করবে, কারণ আমাদের পুলিশ বাহিনীর কিন্তু একটি ভালো ইতিহাস রয়েছে, এবং তারা কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি অনেক সেনসিটিভ মামলায়, অনেক গুরুত্বপূর্ণ মামলায় তারা সাহসিকতার ভূমিকা রেখেছে, প্রমাণ দিয়েছে। এবং আমি আশা করব যে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই তদন্তগুলো শেষ করে আদালতে প্রতিবেদন জমা দিবেন, এবং তার পরবর্তীতে বিচার কাজ। জি, ধন্যবাদ সঞ্জিত সিদ্দিকী। আমরা একটু মাহবুব মোর্শেদ ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। মাহবুব মোর্শেদ ভাই, আমরা একটি সংবাদে দেখলাম সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি। সেখানে বলা হয়েছে যে সংখ্যালঘুদের উপর হামলা কেন বন্ধ করা গেল না, আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করা যায়নি। তারা সবসময় বলতো যে আওয়ামী লীগ সংখ্যালঘু বান্ধব সরকার, আওয়ামী লীগ যখনই আসে তখন সংখ্যালঘুরা নিরাপদে থাকে। এর মানে কি তারা এই হামলা নির্যাতন ইচ্ছা করেই জিয়ে রাখতো, নাকি রাজনৈতিক ফায়দা নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল? আচ্ছা, এটা একটা মিথ যে আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের পাশে থাকে। আসলে প্রকৃত পরিস্থিতি হলো যে গত 15.5 বছরে আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখেছি যে আওয়ামী লীগের নেতারা স্থানীয়ভাবে কিন্তু সংখ্যালঘু জনগোষ্ঠীর জমি দখল, সেটা শুধু হিন্দু জনগোষ্ঠী নয়, অন্যান্য জনগোষ্ঠী, আদিবাসী, তাদের যে জমি দখল, তাদের যে সম্পদ দখল, সেখানে কিন্তু তারা অগ্রবর্তী একটা অংশ হিসেবে কাজ করেছে। তারাই মূলত জমি দখল করেছে, এবং বলা হয় যে ভোটের জন্য সংখ্যালঘুদের ভোট আওয়ামী লীগের দরকার, আবার জমিও দরকার। এবং এই জন্য আওয়ামী লীগের যে তাদের যে চক্রান্তের যে প্রক্রিয়া, সেটা কিন্তু সবসময় চলমান থাকে। এবং আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে যখন বেনজির আহমেদ প্রায় একটা হিন্দু গ্রাম পুরো দখল করে তার রিসোর্ট এবং বিলাসবহুল পার্ক বানিয়েছিলেন, সেটা নিয়ে কিন্তু আমরা সংখ্যালঘুদের অধিকার নিয়ে যারা কাজ করে তাদেরকে সোচ্চার হতে দেখিনি। এরকম অসংখ্য উদাহরণ আছে। কিন্তু এটি তো সংখ্যালঘুরাও কখনো প্রতিবাদ করেনি, তারাও তো এই আওয়ামী লীগের এই যে মিথ, আপনার বক্তব্য অনুযায়ী এই মিথ তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আমি যদিও তাদেরকে সংখ্যালঘু বলতে নারাজ, হ্যাঁ, ধর্মীয় সংখ্যায় তারা কম হতে পারে, কিন্তু তারাও তো বাংলাদেশের মানুষ, তাদের কখনো সোচ্চার হতে দেখি নাই। তারা এই আওয়ামী লীগের মিথকে কেন মেনে নিত? তারা যখন দেখতো তারা নির্যাতিত, কিন্তু তাদের নেতারা আবার আওয়ামী লীগের সঙ্গে মিলে আওয়ামী লীগ দলটির সমর্থক, সেই দলটির সক্রিয় কর্মী। এবং আমরা কি দেখেছি, যখন 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যখন সারা দেশেই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে সাধারণ মানুষের যে ক্ষোভ যখন চলছিল, জনরোষ যখন চলছিল, তখন কিন্তু আওয়ামী লীগ নেতা হিসেবে যারা নির্যাতক ছিল, নিপীড়ক ছিল, তাদের উপরে যখন জনগণ এক ধরনের প্রতিশোধ স্পৃহা তারা চরিতার্থ করার উদ্যোগ নিল বা তার প্রক্রিয়ার মধ্যে গেল, তখন কিন্তু আমরা দেখলাম যে সংখ্যালঘু কিছু নেতা কিন্তু সেই সময়, মানে হিন্দু ধর্মাবলম্বী কিছু নেতা বললেই তো ভালো হয়, তারা এক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু আমরা পরবর্তী দেখেছি যে এই কথাটি যখন আপনি বলবেন তখন আমি আরেকটু বলতে চাই। সেখানে ধরেন সাধন চন্দ্র মজুমদার, তিনি মন্ত্রী ছিলেন সরকারের, তিনি কি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হিসেবে মন্ত্রী ছিলেন না আওয়ামী লীগের নেতা হিসেবে একজন মন্ত্রী? তো তার উপরে তিনি যদি জনরোষের শিকার হয়, সেই জনরোষটুকু কেন আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতন? কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, দেশীয় আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান কাজ করেছে, এবং আমরা দেখেছি যে এই ঘটনাগুলোর মধ্যে 2টা শুধু এই ধর্মীয় কারণে হয়েছে, বাকি সবগুলোই রাজনৈতিক কারণে হয়েছে। সাধারণ মানুষের একটা দীর্ঘ 15.5 বছর ধরে আওয়ামী লীগের উপর যে ক্ষোভ ছিল, তারা যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে, তার বিরুদ্ধে যে পুঞ্জীভূত একটা বাষ্পীভূত একটা ক্ষোভ ছিল, সেটা যখন বিস্ফোরণ ঘটেছে 5ই আগস্টে, সেটার কারণেই বেশিরভাগ ঘটনা ঘটেছে। কিন্তু আমরা যে জায়গাটায় ছিলাম, যে সংখ্যালঘু জনগোষ্ঠীর কিন্তু আওয়ামী লীগ আমলে তারাও নিপীড়িত হয়েছে, তারাও কিন্তু ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে। কারণ আওয়ামী লীগ কিন্তু এই যে সংখ্যালঘু জনগোষ্ঠী, সাধারণ যে মানুষ, সেই জনগোষ্ঠী মুসলমান হোক, হিন্দু হোক,
খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আদিবাসী হোক, তাদের সরকার ছিল না। আওয়ামী লীগ সরকার ছিল একটা লুটপাটতান্ত্রিক সরকার, একটা মুষ্টিমেয়তন্ত্রের সরকার। অলিগার্কদের স্বার্থ দেখতো, তারা হলো অলিগার্কদেরকেই নানাভাবে সুবিধা দিত, তাদেরকেই ঋণ দিত, কারণ তারা হলো সেই মুষ্টিমেয়তন্ত্রের সরকার ছিল। তাদের মাধ্যমেই লুটপাট করে, তাদের মাধ্যমেই বাণিজ্য করে, দখল করে মানুষের সম্পদ লুট করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। ফলে সেখানে কিন্তু তাদের চোখে এই কার কোন ধর্ম সেটা ছিল না। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে তারা কিন্তু সেই নিপীড়নটা চালিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদেরকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ সংখ্যালঘুদের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করে। আসলে কিন্তু ঘটনা তা না, এবং নানান পরিসংখ্যান থেকে আমরা কিন্তু এর উত্তর পাই এবং দেখি যে আওয়ামী লীগ আসলে শেষ পর্যন্ত গিয়ে এই শিল্প যারা হলো লুটপাটের কাজে তাদের সহযোগী হবে, তাদের স্বার্থটাই রক্ষা করেছে। 5 আগস্টের পরে তো সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রবণতা সেটি প্রকট হয়েছে, এবং সেখানে কিন্তু নানান ধরনের বিষবাষ্প ছড়ানোরও ষড়যন্ত্র হয়েছে। যদিও আমাদের দেশের যে ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন পাহাড় থেকে সমতলে, সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সকল চলছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে চট্টগ্রামে একটা বড় ধরনের উস্কানি ছিল। আপনারা জানেন যে ইসকনকে কেন্দ্র করে, এবং সেটার জন্য মানে সেখানে আমাদের একজন আইনজীবীও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু চট্টগ্রামের মানুষ, সারা দেশের মানুষ যে সংযমের, যে সহাবস্থানের যে নজির দেখিয়েছে, সেটা কিন্তু মানে বাংলাদেশ এটাই বাংলাদেশ। সহাবস্থান এবং সহমর্মিতা এবং পারস্পরিকভাবে সহযোগিতার যে অবস্থান, সেটাই কিন্তু বাংলাদেশ রক্ষা করে এসেছে। এবং আমরা 5 আগস্টের পরে দেখেছি যে কিছু আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের দিকে কিছু হামলা ছাড়া, কিছু ঘটনা ছাড়া আর কিছুই ঘটেনি। এবং বাংলাদেশে কিন্তু সবাই পারস্পরিক একটা সহাবস্থানের নীতিতে ঐক্যবদ্ধভাবে তারা এই 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে তারা বাস করে আসছে। এবং তাদের সবার স্বপ্ন, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবার স্বপ্ন নতুন বাংলাদেশ গড়া। ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংক ইস্যু, আওয়ামী লীগ আমলে দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর আলোকপাত করতে চাই একটু। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ লুটপাট সহ নানান অনিয়ম ঘটেছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দেশে এটিই প্রথম ঘটনা ছিল যে বেসরকারি একটি ব্যাংক, সাধারণ ব্যাংক, তাদের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। এর মধ্য দিয়ে আসলে কি ইঙ্গিত করা হয়েছিল, কি ইঙ্গিত, কোন বিষয়টি উঠে এসেছে? 2009 সালে যখন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসে, তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,500 কোটি টাকা। 2024-এ তারা যখন ক্ষমতা থেকে বিতাড়িত হলো, তখন বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 2,85,000 কোটি টাকা, যেটি হচ্ছে যে আমাদের যে টোটাল ঋণ ডিসবার্স হয়েছে এটার 17.5% মতো। একটি দেশে যখন 2,85,000 কোটি টাকার মতো খেলাপি ঋণ থাকে, এই খেলাপি ঋণগুলোর বোঝা যে ব্যাংকগুলো আছে তাদের তো এগুলো বহনের শক্তি নেই। কারণ একটি ব্যাংক চলে হলো বিভিন্ন মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করে, তারা এগুলো লোন আকারে আবার স্যাংশন করে ডিসবার্স করছে। কিন্তু যখন আপনি শুধু এগুলোকে বিভিন্ন নাম সম্বর্ষ, নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনি ঋণ দিয়ে যাচ্ছেন, আপনার নিজের কাছে আপনার রিজার্ভ নেই, আপনার ক্যাপিটাল নেই, কিন্তু আপনি লোন নামে বেনামে লোন দিয়ে যাচ্ছেন, তাহলে যখন একটা ব্যাংককে, যখন বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়েছে, তখন তাদের একটি ক্রাইটেরিয়া অনুযায়ী তাদেরকে সার্টেন অ্যামাউন্টের একটা ক্যাপিটাল রিজার্ভ থাকতে হয়। সেই ক্যাপিটাল রিজার্ভের নিয়ম নীতি তোয়াক্কা না করে, বিশেষ করে জনতা ব্যাংক আপনি দেখবেন, বেক্সিমকো গ্রুপকে তারা লোন দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের যে নির্ধারিত সীমা, কত টাকা লোন দিতে পারবে, সেই সীমা লঙ্ঘন করে তাদেরকে ঋণ বিতরণ করা হয়েছে। এখন এই প্রতিষ্ঠানগুলো দেখবেন সবাই দায়ভার সারা বলছে যে আমরা এই ঋণ পরিশোধ করতে পারবো না, দেশে আর্থিক অবস্থা খারাপ, ব্যবসার অবস্থা খারাপ, আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এবং সব লায়াবিলিটিস এখন এই দায়িত্ব নিতে হচ্ছে এই ব্যাংকগুলোকে। আমরা দেখেছি যে 5 আগস্টের পরে কিছু কিছু ব্যাংকে যার 1 লাখ টাকা সঞ্চয় আছে, উনি ওই 1 লাখ টাকা তুলতে গেলে ওনাকে 10,000 টাকা দেওয়া হচ্ছে। এটি কেন হবে একটি স্বাধীন দেশে? স্বাধীনতার 53 বছর পর এসে আমি আমার আমানতের টাকা যখন ব্যাংকে গচ্ছিত রাখছি, আমি সম্পূর্ণ টাকা তুলতে গেলে কেন আমাকে আজকে ব্যাংক কর্মকর্তা 5,000 টাকা ধরিয়ে দিবে? আমি কি আমার পুরো টাকাটি, এটা আমার কষ্টের অর্জিত টাকা,
একটি লোক মানুষ যখন তার কষ্টের উপার্জনের টাকা ব্যাংকে রাখে, আমি সেই টাকা তুলতে গেলে আমাকে বলা হচ্ছে আমাদের টাকা নেই, আপনাকে আজকে 5,000 টাকা দিব, কালকে আসেন, কালকে আরো 5,000 টাকা দিব। আচ্ছা, থিংস ক্যানট গো রান লাইক দিস। এবং এর জন্য সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। যদিও অনেকে বলে যে বাংলাদেশ ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এখানে তারা একটি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, আমি সেটি বলবো না। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেনি, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই লোন জালিয়াতিগুলো হয়েছে। আপনি হলমার্ক বলেন বা অন্য কোনো প্রতিষ্ঠান বলেন, সব কিছুর জন্য বাংলাদেশ ব্যাংকে যারা অসাধু কর্মকর্তা ছিল, যদি গভর্নর পর্যন্ত জড়িত থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মানি লন্ডারিং এর কথা বললেন, বাংলাদেশে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক রিপোর্টে দেখেছি প্রায় প্রত্যেক বছর 12 থেকে 15 বিলিয়ন ডলার মানি লন্ডারিং হয়েছে। ডেইলি স্টারে এসেছে 994টি বাড়ি করা হয়েছে বিভিন্ন বাংলাদেশিদের নামে দুবাইতে কেনা হয়েছে। একজন ভূমিমন্ত্রী তিনি 300-র উপর বাড়ি কিনেছেন লন্ডনে। বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বিদেশে বিনিয়োগ করতে চায়, তাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। তাহলে এই 300 বাড়ি করার সময় কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি, ক্রয় করার সময় বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়েছিল? এই 994টি বাড়ি দুবাইতে ক্রয় করার সময় কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়েছিল? এগুলো বাংলাদেশ ব্যাংককে দেখতে হবে, দুদককে দেখতে হবে। কারণ আর্থিক খাতে তদন্তের দায়িত্ব হচ্ছে দুদক, বিএফআইও আছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। গত সরকারের আমলে দুদক পরিণত হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরের একটি অংশ হিসেবে। দুদকের দুর্নীতি দমন কমিশনের সামনে তারা সবই জানতো যে ব্যাংকে কি হচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানে কি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে। তারা নীরব ভূমিকায় পালন করেছে। তারা শুধু দেখেছে যে বিএনপির ওই 2001 থেকে 6 কি দুর্নীতি করে টাকা অর্থ উপার্জন করেছে, ওই বিএনপির পিছনেই তারা বছরের পর বছর তারা মামলা দিয়েছে, হয়রানি করেছে, কিন্তু প্রকৃত যে অর্থ লোপাট হয়েছে, যে একটা দেশের আর্থিক খাতকে যে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এখানে এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকও নীরব ছিল, দুদকও নীরব ছিল, বিএফআইও নীরব ছিল। এখান থেকে উত্তরণের উপায় কি এবং আপনার পরামর্শ কি? বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর, উনি খুবই একজন অর্থনীতিবিদ এবং যোগ্য ব্যক্তি, এবং উনি যদি যে ব্যাংকগুলো আছে সব ব্যাংককে ওই ফ্যাসিবাজেদের দোসর পরিচালক, চেয়ারম্যান, এমডি তাদেরকে সরিয়ে দিতে হবে। কিছু কিছু ব্যাংকে আমি নাম নিয়ে বলতে চাই, যদি বলেন মধুমতি ব্যাংকে এখন আপনি যদি চান যে পরিচালক হিসেবে কারা রয়েছে, এটা একটু বের করলে দেখা যাবে সেই ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। যদি সেটা থাকে, আর্থিক খাতে এই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়ন সুশাসন কখনোই আসবে না। কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে হবে। প্রত্যেকটা ব্যাংকের যে আমানতের টাকা আজকে লুটপাট করা হয়েছে, যদি আমরা যারা এই লুটপাটকারী তাদেরকে যথাযথ বিচার না করে যেতে পারে এই সরকার, বা মানুষের অর্থে যদি কেউ হাত দেয়, এই হাত ভেঙে দিতে হবে। যদি সেই হাত ভেঙে না দেওয়া হয়, ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি আপনি ফেরত পাবেন। ধন্যবাদ ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকী। মাহবুব মোর্শেদ, শেষ করব, সরকারকে পরামর্শ এবং প্রত্যাশা তো আকাশ সমান। আসলে পরামর্শ বলতে কি, যে এই সরকারকে আসলে এমন একটা জায়গায় এত তার দায়িত্ব এবং একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে, একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে। সেই জায়গায় কিন্তু প্রায়োরিটি সেট করা খুব কঠিন। আমাদের যেমন শহীদদের উপরে দায়িত্ব আছে, শহীদ এবং আহতদের তাদের সুচিকিৎসা এবং সহযোগিতা সেটা নিশ্চিত করার দায়িত্ব আছে। তেমনিভাবে কিন্তু এখানে যে বিপর্যস্ত অর্থনীতি, সেটাকে পুনর্গঠন করার দায়িত্ব আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা, সেটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব আছে। তেমনিভাবে কিন্তু অর্থনীতি এবং বাজার রিজার্ভ, সেগুলো পুনরুদ্ধারের দায়িত্ব আছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক যে দলগুলো, তারা আরেকটা তাড়ার মধ্যে আছে, তারা কিন্তু নির্বাচনের জন্য একের পর এক চাপ দিয়ে যাচ্ছে। ফলে এই যে প্রত্যাশা, মানে চারিদিকে নানান দিকে 10 দিকে 10 প্রত্যাশার মধ্যে উপরে দাঁড়িয়ে একটা নতুন সরকার, নবীন একটা সরকার, তারা এবং অরাজনৈতিক একটা সরকার কিন্তু তা এখানে বসে আছে। ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের শুধু সরকারের দায়িত্ব বলে না, আমি বলবো যে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন,
আমরা যারা যেখানে আছি সবাই এখন সরকারের অংশ হিসেবে কাজ করতে হবে, না হলে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসনে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেখান থেকে ব্যাক করা সম্ভব হবে না। সবাইকে মিলে এগিয়ে যেতে হবে, ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। ধন্যবাদ মাহবুব মোর্শেদ, ধন্যবাদ ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকী, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থান উন্মোচন করেছে পরিবর্তনের নতুন এক দিগন্ত। স্বৈরতন্ত্র হটিয়ে সুগম করেছে গণতন্ত্রের নতুন এক পথ। গণতান্ত্রিক সেই যাত্রায় আমি, আপনি এবং আমরা সবাই এর সহযাত্রী। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য আসুন গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করি, রুখে দেই সেই ফ্যাসিবাদ, প্রত্যাখ্যান করি কূপমণ্ডুকতার রাজনীতি। আমাদের সবার সচেতন অংশগ্রহণই বিনির্মাণ করবে আগামীর নতুন এক বাংলাদেশ। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।